স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। কথাটা বলি সিনথিয়া নিজের কল কাটলো। এরপর চলে গেল নিজের রুমে। অনামিকা আর রাদিফ জরুরি ভিত্তিতে ইটালি গিয়েছে। প্রহর তাদের সাথে হওয়া ডিলগুলো ক্যান্সেল করায় ব্যবসার অবস্থা প্রায় নাজেহাল, যার জন্য তাদের দেশে থাকাটা দুর্বিষহ হয়ে উঠেছে। তাই গতকাল তারা কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ে। সিনথিয়াও তাদের সাথে আসতে চাইলে অনামিকা তাকে আসতে দেয়নি। আরহাম যেহেতু এখানকার হসপিটালের কর্মরত আছে, তাই সেও যেতে পারে না তৎক্ষণাৎ। তবে আরহাম তালুকদার ভেলায় থাকছে না। আপাতত সে হসপিটালের নিকটে থাকা একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়েছে। রুবাইদা এসব শুনে নাকচ করলেও আরহাম শোনে না। বেরিয়ে পড়ে সে তৎক্ষণাৎ। এতে প্রত্যুষেও কিছুটা মনক্ষুণ্ণ হয়। সে নিজেও আটকাতে চাইলে আরহাম তাকে পাশ কাটিয়ে চলে যায়। সকালের স্নিগ্ধ আলোর রেখা চারিদিকে ছড়িয়ে পড়েছে নিজেদের রূপ ছড়াতে। সেই আলোর রশ্মির আবেশ প্রহরের রোমেও ঢুকে পড়েছে সযত্নে। রাত্রির চোখের মধ্যেও সেই আলোরেখা পড়তেই চোখের পাপড়িগুলো নড়ে উঠল। পুরোপুরি ঘুম ছুটে গেল আলোর এসে। এরপর যখন বেড থেকে উঠতে যাবে তখনই আটকে পড়ে কোনো শক্ত বাঁধনের মাঝে। কপাল কুঁচকে সেই বন্ধনীকে ছাড়তে নিলেই চোখ আটকে যায় প্রহরের ঘুমন্ত মুখের দিকে। অবাক হয়েই তাকিয়ে থাকে প্রহরের দিকে। এ লোক এখানে কেন? তার যদ্দূর মনে পড়ে, সে তো প্রত্যুষের রুমে গাপটি মেরে শুয়েছিল। তাহলে লোকটি কি দিভাইয়ের রুমে ঢুকে পড়েছে? নিজেই নিজেকে প্রশ্ন করে আশেপাশে তাকিয়ে আবারও তাসকি খেল। কি ব্যাপার, রুম তো দি ভাইয়ের রুমের মতো লাগছে না। এটা তো ওনার রুমের মতো মনে হচ্ছে। হোয়াট হ্যাপেন রাত? ডিস্টার্ব করছো কেন? ঘুমোতে দাও। কথাটা বলেই প্রহর ফের রাত্রিকে নিজের কাছে চেপে ধরেই বুকের মাঝে মুখ গুছল। এতে রাত্রির শরীর পুরোটাই শিউরে উঠল। তৎক্ষণাৎ সে প্রহরের বাহু থেকে অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়ে। এরপর এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রহর গভীর ঘুমে থাকায় রাত্রির উঠে যাওয়াটা টেরও পায়নি। রাত্রি ওয়াশরুমে মিরের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। পুরো গলা জুড়ে নীলচে হয়ে যাওয়া কয়েকটা দাগ, খুবই বিচ্ছিরিভাবে ফুটে আছে দাগগুলো। এগুলো কি তবে প্রহরের কাজ? নিজে নিজেই কথাটা বলে রাগে ফুঁসতে থাকলো। বজ্জাত লোকটা আমার গলার আস্ত রাখলো না। রাক্ষসের মতো আমার গলার অবস্থা ১৩টা বাজিয়ে ছাড়লো। অশুভ ইতর, না জানি আর কই কই কি করেছে। দুপুরের দিকে রাত্রির কলেজ ছুটি হয়। রুম্পা আগে থেকেই রাত্রির জন্য বাইরে দাঁড়িয়েছিল। বিধায় রাত্রি বের হতেই তাকে এক বোতল পানি এগিয়ে দেয়। রাত্রিও খুশি মনে মাছ সরিয়ে পানি পান করে নেয়। আজ গরমটা একটু বেশি, আমার তো পরান্ডা বাইর হইয়া যাইতাছে গা গো দিদিমণি। রাত্রি নিজের কপালে হওয়া বিন্দু বিন্দু ঘামগুলো হাত দ্বারাই মুছে রুম্পার কথায় সায় জানানো। একদম ঠিক বলেছো গো রুম্পাদি। এই গরমে মানুষ যে কিভাবে কাজ করছে কে জানে। ওদের তো অনেক কষ্ট হচ্ছে গরমের মধ্যে কাজ করতে। রাত্রি আর রুম্পা কথা বলতে বলতেই সামনের গেটের দিকে এগিয়ে গেল। রাত্রির কলেজে দুইজন বান্ধবী হয়েছে। একজনের নাম নীলা, আরেকজনের নাম ঋতু। তিনজনই স্টুডেন্ট হিসেবে খুবই ভালো। রাত্রি গেটের সামনে যেতেই দুই বান্ধবী এসেই চাপড়ে ধরলো। এভাবে চাপড়ে ধরায় রাত্রি চিৎকার করে উঠল। রুম্পাও কিছুটা ভয়ে পিছিয়ে গেল। আমাদের ফেলে চলে যাচ্ছিস কেন? কলেজ থেকে বের হলেই তুই তো আমাদের একদম স্মৃতিশক্তি হারিয়ে যাবার মতোই ভুলে যাস। নীলার কথায় রাত্রির নাক ফুলিয়ে নীলার মাথাতে একটা থাপ্পড় দিল। এভাবে থাপ্পড় মারায় নীলা মাথা ডলতে ডলতেই, কিরে বোন, মারিস কেন? জানিস না মাথায় মারলে যে মানুষ বিছানায় হিসু করে দেয়? তুই কি কোনোভাবে আমাকে সেই হিসুর প্রজাতির উপাধি দিতে চাচ্ছিস নাকি? না রে বোন, তোরে সেই উপাধি দিতে যাব কেন? তোরে তো তার থেকেও বড় উপাধি দেওয়ার প্ল্যান করেছি আমি। রাত্রির দাঁত খিচিয়ে কথাগুলো নীলা ভেঙচি কাটল। রাত্রি, এটা কিন্তু ঠিক না। আজ কিন্তু আমাদের লাঞ্চ করার প্ল্যান ছিল। ঋতুর বার্থডে উপলক্ষে সে আমাদের ট্রিট দিতে চেয়েছে সেই 1 মাস আগে থেকে, কিন্তু তুই বারবার সেই ট্রিটের কথা ভুলে যাস। আর আমরাও তোর জন্য লাঞ্চটা করতে পারছি না। নীলার কথা শুনে রাত্রি জিভায় কামড় দিল। এই রে, আসলেই তার তো মনেই ছিল না। ঋতু এটার জন্য কতবার যে তাকে ফোর্স করেছে। শেষ পর্যন্ত ঋতু যখন কান্না করে দেয় তখন গিয়ে রাত্রি রাজি হয়। কিন্তু সেই রাত্রিতেও বাধা পড়ে প্রহরের করা গার্ডের অভিযানে। মুখ ফুটে সে বলতেও পারে না কিছু। যদি তাকে কিছু বলে বা তাকে কোনো শাস্তি দেয়, তাই তো ও নিজের ইচ্ছেতেই কিছুই করতে চায় না। কিন্তু আজ কেন যেন সাহস এলো। এতদিন হয়তো সে প্রহরের দাসী হিসেবে ছিল, কিন্তু এখন তো সে প্রহরের বিবাহিত স্ত্রী। যতই হোক, প্রহরের পাওয়ারের কাছে তার পাওয়ার কিছু
উম, না হলেও নিজেকে এখন কেন যেন আর নগণ্য ভাবে না। একটু মুক্ত বাতাসে উড়াল স্বাদ জাগে মনে। তাই তো বান্ধবীদের কথায় সে রাজি হয়ে যায়। আজ না হয় একটু নিজেকে মুক্ত করার প্রয়াস চালিয়ে যাক। দিদিমণি, এখন তো আমগো বাড়িত যাওন লাগবে। আজকে বাড়িতে একটু পড়ে গেলেও কিছুই হবে না। তুমিও চলো আমাদের সাথে। আজকে 4 জন মিলে ভুরিভোজ করব। রাত্রি কথাটা বলে রুম্বাকে টেনে নিয়ে যেতে থাকলো। নীলা আর ঋতুও তাদের সাথে সাথেই গেল। এরপর উঠে পড়ল ঋতুদের আনা গাড়িতে। এদিকে রাত্রিকে অন্য গাড়িতে উঠতে দেখে বাড়ির ড্রাইভার দৌড়ে আসলো। আফামনি, আপনি বাড়ির গাড়িতে না উঠে ওদের গাড়িতে উঠছেন কেন? দেখুন, সময়ের মধ্যে আমাদের বাড়িতে উপস্থিত থাকতে হবে। কাকা, আজ বাড়িতে একটু লেট করে যাব। তা বললে কিভাবে হয় আফামনি? স্যার খুব রাগারাগি করবে। আরে কিচ্ছু হবে না। একটা কাজ করো, তুমি তোমার স্যারকে বলবে যে আমার কলেজে আজ ফ্রি টেস্ট ছিল, তাই আসতে একটু লেট হবে। এই ধরো বিকেল 4টা বাজবে। কিন্তু কোনো কিন্তু না কাকা, প্লিজ দেখো আমি তো তোমার মেয়ের মতোই। মেয়ের এই আবদারটা রাখো না প্লিজ। আমাদের একটু লেট হয়ে যাচ্ছে। 4টার আগেই আমি কলেজ গেটের সামনে চলে আসবো, তুমি অপেক্ষা করো, ঠিক আছে? কথাটা বলার সাথে সাথেই গাড়ির দরজা অফ করে দিল। এরপর গাড়ি নিজস্ব গতিতে চলতে থাকলো। তোর বাড়ির সবাই তোর প্রতি খুবই স্ট্রিক্ট, তাই না রে রাত্রি? নীলার কথায় রাত্রি আর তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরে না, স্ট্রিক্ট হতে যাবে কেন, এমনিতেই খেয়াল রাখি আর কি। তবে যাই বলিস, তোর ভাই কিন্তু তোর সেই খেয়াল রাখে। ভাই? কোন ভাই? ঋতুর কথায় রাত্রি ঢোক গিলে হাসলো। আসলে প্রহরকে একদিন রাত্রির সাথে কলেজে আসতে দেখে, আর তখন ঋতু নীলাও ছিল ওদের পেছনে। প্রহর রাত্রিকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। এরপর রাত্রিকে যখন জিজ্ঞেস করেছিল ছেড়ে গিয়ে, তখন রাত্রি কোনো কিছু না ভেবেই প্রহরকে ভাই বানিয়ে দেয়। এছাড়া সে কী বা বলবে তাদেরকে? তখন তো আর প্রহরের সাথে বৈবাহিক সম্পর্ক ছিল না, কিন্তু এখন তো আছে। তবে সত্য কথাটা এখন লুকিয়ে গেল। পরে না হয় সুযোগ বুঝে সত্যিটা প্রকাশ করবে। সবকিছু বাদ দিয়েই তারা হই হুল্লোড় করতে করতেই পৌঁছালো একটা নামি দামি রেস্টুরেন্টে। রাত্রি রেস্টুরেন্টে পা রাখতেই কেমন যেন ভয় পেল। আসলে সে কখনো রেস্টুরেন্টে আসেনি, আজ প্রথমবারই এসেছে, তাও আবার এত বড় রেস্টুরেন্টে। রাত্রি তাড়াতাড়ি রুম্বার হাত চেপে ধরল। রুম্বা নিজেও যেন নিজের দায়িত্বের কথা ভুলে গিয়ে সেও অবাক নজরে তাকালো চারিদিকে। দিদিমণি গো, রেস্টুরেন্টটা কত সুন্দর গো। রুম্বার বলা কথাটা তিনজন বান্ধবীর মধ্যে একজনও বুঝল না। ঋতুর কথায় রুম্বা দাঁত কেলিয়ে হেসে দিল। আমনি আজকা আমগো মেলা সুন্দর রেস্টুরেন্টে আনছেন যে, ওই কথাই কইতেছি আপামনি। রুম্বার কথা শুনে ঋতু আর নীলা মুখ চেপে হাসতে লাগলো। রাত্রে নিজেও খানিকটা হাসলো। রুম্পা দিয়ে, এটা রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট হবে। একই কথা দিদিমণি, তমগো মতো তো অত শুদ্ধ কইতে পারম না। রুম্বার কথা শুনে রাত্রি আর কিছু বলল না। চারজন মিলেই ঢুকে পড়লো সেকেন্ড ফ্লোরে। ওইখান থেকেই ভিউটা সুন্দর বিধায় ঋতু সেই জায়গাতেই টেবিল বুক করেছে। প্রত্যুষী আজ ভার্সিটি থেকে একটু আর্লি বের হয়েছে। আসলে শরীরটা হঠাৎ করেই খারাপ লাগছিল। গত 2 দিন যাবৎ ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না। একে তো তার মামাম তাকে না বলেই চলে গিয়েছে, আর 2 আরহামও থাকছে না তাদের বাড়িতে। প্রহরের সাথে এরূপ ঝামেলার কারণেই হয়তো তার প্রিয় 2 জনই তার থেকে দূরে সরে গেল। এতে যে সে তার ভাইকে দোষ দিবে তাও না। আসলে বলতে গেলে পরিস্থিতিটাই ঠিক এমন। ভাবনার মাঝে হঠাৎ করেই হাতে টান অনুভব করলো। কোনো কিছু বোঝার আগেই সে ছিটকে গিয়ে রাস্তার একপাশে পড়লো। সেখানে ঘাস দিয়ে জায়গাটি ভরা থাকায় তেমন ব্যথা না পেলেও হাতের কিছুটা চোট পেল। কিন্তু হঠাৎ এমন ধাক্কা কেই বা দিল সেটা দেখার জন্য সামনে ফিরতেই কিছু নজরে পড়ল না। সেইভাবেই তাকিয়ে উঠতে নিলেই তার থেকে একটু দূরে কাউকে রাস্তার পাশেই শুয়ে থাকা অবস্থায় দেখল। নিজের ব্যথা ভুলে তাড়াতাড়ি সেই জায়গায় যেতেই হাত পা শিরশির করে কাঁপতে উঠল। সারার তখন একটা কাজে বের হয়েছিল। তখন রাস্তার মধ্যেই প্রত্যুষীকে অন্যমনস্কভাবে হাঁটতে দেখে। প্রত্যুষীকে যখন সাবধান করার জন্য ডাক দেবে তখনই দূর থেকে একটা প্রাইভেট কার দেখতে পায়। সাথে সাথেই হাত মুঠো বন্ধ করে দৌড় লাগালো সে। প্রত্যুষীকে সেই মুহূর্তেই রাস্তা থেকে সরিয়ে নিতেই শাওরের সাথে গাড়ির ধাক্কা লাগে, আর মুহূর্তের মাঝেই শাওর ছিটকে পড়ে একটু দূরে। আর প্রত্যুষী রাস্তার পাশে। রাস্তার মধ্যে রক্তের রেখা দেখেই প্রত্যুষী কাঁপতে থাকলো। নিজের কম্পমান শরীরটা আশেপাশে তাকিয়ে লোকজনের খোঁজার চেষ্টা করলো। অদ্ভুত বিষয় এই যে রাস্তায় 1-2 জন লোক থাকলেও কেউই এগিয়ে আসলো না। সবাই নিজেদের গন্তব্য রওনা দিল।
প্রত্যুষী তাড়াতাড়ি করেই শায়রের মাথাটা ফেরালো। শায়রের মুখমণ্ডল সামনে আসতেই প্রত্যুষী যেন ভীষণ অবাক হলো, সাথে সাথেই নিজের মধ্যে বেদনাময় ভয় অনুভব করলো। স্যার, স্যার, কি হয়েছে আপনার? স্যার, আল্লাহ, কত রক্ত বের হয়েছে। স্যার, চোখ খুলুন স্যার, আপনার কিছু হবে না স্যার, প্লিজ চোখটা খুলুন। প্রত্যুষী কান্না করতে করতেই কথাগুলো বলেই শায়রের মাথাটা নিজের কোলে রাখলো। শায়রের মাথা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়তে লাগলো। কোলে রাখতেই প্রত্যুষীর পুরো কোলের মধ্যে রক্তগুলো ছড়িয়ে পড়লো। প্রত্যুষীর ব্লাড ফোবিয়া আছে দেখে তার হঠাৎ করেই মাথা ঘুরে উঠলো, কিন্তু তবুও এই সময় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো। আবারও শায়রকে ডাকতে লাগলো। স্যার, আমায় শুনতে পাচ্ছেন? প্লিজ চোখটা খুলুন, দেখুন আমি ভয় পাচ্ছি। স্যার। প্রত্যুষী এভাবে ডাক দেওয়ায় শায়র হালকাভাবে চোখ জোড়া খুলল। হঠাৎ করে প্রত্যুষীকে তার মুখের সামনে দেখে কিছুটা অবাক হলো, তবে তার সাথে মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা অনুভব করলো। বুঝতে পারলো তখনই হওয়া ঘটনাটি। আপনি ঠিক আছেন তো নীলাম্বরী? আপনার কোথাও লাগেনি তো? শায়রের এরূপ কথায় প্রত্যুষী যেন ভীষণ অবাক হলো। তার মানে তখন এই ধাক্কাটা শায়র দিয়েছিল তাকে? তার অন্যমনস্ক হওয়ার কারণে আজ নিজে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট থেকে শায়র তাকে বাঁচিয়ে দিলেও নিজেকে রক্ষা করতে পারেনি। পুরো বিষয়টা মাথায় ঢুকতেই প্রত্যুষী ডুকরে কেঁদে উঠল। এটা কেন করলেন স্যার? আমাকে বাঁচাতে গিয়ে আপনার কি হাল করেছেন স্যার? আপনার কিছু হলে আমি নিজেকে। প্রত্যুষীর কথার মাঝেই শায়র হাতের আঙ্গুল প্রত্যুষীর ঠোঁটে রেখে তাকে চুপ করিয়ে দিল। এভাবে প্যানিক হবেন না নীলাম্বরী, আমার কথাটা শুনুন। শায়রের কথা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু তবুও নিজেকে একটু স্বাভাবিক রাখলো, নাহলে মেয়েটা ভয় পেয়ে যাবে ভীষণ। নীলাম্বরী, শায়রের কথা শুনে মুহূর্তের মাঝেই অশ্রুযুক্ত নয়নে শায়রের দিকে তাকালো। শায়রের চোখগুলো কেমন যেন রক্তবর্ণ ধারণ করেছে। প্রত্যুষী তাড়াতাড়ি করেই নিজের পরনের ওড়না দিয়ে শায়রের মাথাটা হালকা কাত করেই হালকা টাইট করে বেঁধে দিল। এভাবে বাঁধায় শায়র হালকা ঘুমিয়ে উঠল। আর একটু সহ্য করুন স্যার, আমি এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। শায়র কিছু বলতে চাইলেও প্রত্যুষীকে আর কিছু বলতে পারল না। আস্তে আস্তে করে চোখটা বুঝে আসছিল। মেয়েটার কান্নাগুলো দেখেও আজ আর আটকাতে পারল না। জীবন মৃত্যুর লড়াইয়ে হয়তো সে হেরে যাবে, কিন্তু প্রেয়সীর নিকটে তার কোনো স্মৃতি থাকবে না, সেটাই যেন তার অনুভূতিকে ভোঁতা করে তুলল। হঠাৎ করে শায়রের হাতটা অসাড় হয়ে এলেই প্রত্যুষ নিজের কান্না বন্ধ করেই শায়রের দিকে তাকালো। শায়রের চোখ বন্ধ দেখেই হৃৎপিণ্ড তখনই হঠাৎ করেই অস্বাভাবিক মাত্রায় বিট করতে থাকলো। হঠাৎ করে গলা ফাটিয়ে প্রত্যুষী ডুকরে কেঁদে উঠল। স্যার। রাত্রির টেবিলে খাবার আসতেই একে একে সকলেই খাওয়া শুরু করলো। রাত্রি নিজের পছন্দের বিরিয়ানি অর্ডার করেছে, সাথে স্পাইসি চিকেন চিলি। রুম্পাও রাত্রি দেখা দেখি ওইসবই নিয়েছে। রাত্রি আগে এইসব খাবার অভ্যস্ত না হলেও এখন প্রায় এসব খাওয়া হয়। রুবাইদা বেশিরভাগ সময়ই তাকে বানিয়ে দেয়। মাঝে মাঝে তো প্রত্যুষীও নানান পদের খাবার তৈরি করে দেয়। তাদের থেকে দেখে দেখে সেও অনেক খাবার রান্না করা শিখেছে। এই রাত্রি, এরা তোর ভাই না? হঠাৎ করে নীলার কথায় রাত্রি খাবার মুখেই নীলার দিকে তাকালো। তাকানোর ফলে নীলা হাতের ইশারায় এক জায়গায় দেখিয়ে দিল। হাতের ইশারা অনুযায়ী রাত্রি সেদিকে তাকাতেই চোখ বড় বড় করে ফেলল। আর তখনই সেই অবস্থাতেই রাত্রি দাঁড়িয়ে পড়ল। প্রচণ্ড ভয়ের মধ্যেই চোখ বড় বড় করে প্রহরের দিকে তাকালো, যে আপাতত খাবার খেতে মনোযোগী। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আরে বোন, বসে দেখতে পারবি। নীলা কথাটা বলেই রাত্রিকে জোর করে বসিয়ে দিল। ঋতুর কথা শুনে রাত্রির বুকটা হঠাৎ করেই কেঁপে উঠল। প্রহরের পাশে মেয়ে, বিষয়টি কেন যেন হজম হলো না। নিজের চোখের আদল ফের সেই জায়গায় নিবদ্ধ করতেই আশেপাশে থাকা পরিচিত নারীটির দেখা মিলল, যে এখন অনায়াসেই হেসে হেসে প্রহরের সাথে খাবার খেতে ব্যস্ততায় আছে। হঠাৎ করে এরূপ দৃশ্য দেখে রাত্রির চোখ থেকে কেন যেন অশ্রুরা ভিড় করল। মুখ ফুটে উচ্চারিত হলো দুটো শব্দ, সিনথিয়া আপু। রাত্রি যেন অবাক হয়ে তাকিয়ে থাকলো দুজনের দিকে। হঠাৎ করে প্রহরের ফোন আসায় সে ফোন রিসিভ করে অন্যত্রে গেল। এদিকে স্মিহা নিজেও উঠে পড়ল। প্রহর যেদিকে গিয়েছে সেই দিকে সেও গেল। এরপর হঠাৎ করে কিছুটা হোঁচট খেতেই প্রহরের গায়ে গিয়ে পড়ল। প্রহর ফোনে ব্যস্ত থাকায় ওইভাবেই স্নেহাকে সে এক হাতে আঁকলে ধরল। আর কিছু দেখতে পারল না রাত্রি। চোখের অশ্রুরা যেন হঠাৎ করেই ভিড় জমালো। ঠোঁট ভেঙে কান্না আটকানোর চেষ্টাও করলো, কিন্তু হলো না। এটা কি তোর হবু ভাবি রে রাত্রি? ওয়াও, কি সুন্দর মানিয়েছে দুজনকে, সেই লাগছে রে। নীলা কথাটা বলেই হাত জোর করে তাদের দিকে তাকিয়ে রইল। এদিকে নীলার কথা শুনে রাত্রি যেন রাগে ফেটে পড়ল। তার একমাত্র না মানা জামাইকে এভাবে আরেকজনের হবু জামাই করে দিচ্ছে, এটা যেন তার সহ্য হতো না। তবে সেই রাগের লালিমা হিসেবেই মুখ দিয়ে কিছু বলতেও পারছে না। তবে মুখে না চাইলেও
হাত চলছে ঠিকই। পাশে থাকা রুম্পার কবজি ধরে নিজের শক্তি দিয়ে চেপে ধরল। এতে রুম্পার হাতে থাকা রোস্টের লেগ পিসটা সাথে সাথেই হাত থেকে পড়ে গেল বিরিয়ানির থালার মাঝে। কিটা হয়েছে দিদিমণি? তুমি আমারে অমনি সাইপা রাখছো কিয়া? ব্যথা পাইতাছি তো আমি, ছাড়ো আমারে। ও দিদিমণি গো, হাতখানা আমার এখনই উগাল্লা যাইব গো। রুম্পার আর্তনাদময় ধ্বনিতে রাত্রির হুঁশ ফিরল। সাথে সাথেই রুম্পার হাত ছেড়ে দিয়েই করুণ চোখে তাকালো। বেশি ব্যথা পেয়েছো গো রুম্পাদি? আসলে আমি বুঝতে পারিনি। কথাটা বলতে বলতেই চোখ থেকে টুকটুক করে পানি পড়তে থাকলো। রাত্রিকে এইভাবে কান্না করতে দেখে রুম্পা নিজের ব্যথা ভুলে রাত্রিকে সামলাতে থাকলো। আরে আরে, কান্দাছো কেন? দেখো কিছুই হয় নাই আমার। থাও কান্দো না দিদিমণি। রুম্পার কথা শুনে রাত্রির আরও যেন কান্না পেল। নীলা আর ঋতুও অবাক হলো ভীষণ। একটু আগেও তো মেয়েটা ঠিক ছিল, হঠাৎ করে কি হলো এই মেয়েটার? রাত্রি, কি হয়েছে তোর? তোকে এমন আপসেট লাগছে কেন? আর এভাবে কান্নাই বা কেন করছিস? কিছু হয়নি রে, আসলে আমার শরীরটা খারাপ লাগছে। তোরা না হয় খেয়ে নে, আমি বাড়ি যাব। তা বললে কি হয়? দেখ, আমরা সবাই প্ল্যান করেই এখানে এসেছি। তার জন্য আমি নিজেও এতগুলো বিল দিলাম। এখন যদি না খেয়ে উঠে যাই তাহলে জিনিসটা খারাপ দেখাবে, আর আমি নিজেও খুব রাগ করব। ঋতু আপামণি, দিদিমণির যেহেতু শরীরটা খারাপ, তখন তারে জোর কইরো না। তুই চুপ কর তো। নীলা কথাটা বলে রুম্পাকে থামিয়ে দিল। এইদিকে নীলা আর ঋতুর এমন কথায় রাত্রি মনক্ষুণ্ণ হলো। তাই সে রুম্পাকে চোখের ইশারায় আর কিছু বলতে না করলো। রুম্পা নিজেও আর কিছু বলল না। রাত্রির মন না থাকা সত্ত্বেও অল্প অল্প করে খেতে থাকলো আর বিষাদ মন নিয়ে সামনের দিকে তাকাতে থাকলো। আপাতত সেই জায়গায় প্রহর বা স্নেহা কেউই উপস্থিত নেই, হয়তো চলে গেছে। হসপিটালের করিডোরে প্রত্যুষী আর বেলাল দাঁড়িয়ে আছে। প্রত্যুষীর অবস্থা কিছুটা নাজেহাল। ক্রিম কালারের জামার মধ্যে থাকা রক্তের দাগগুলো শুকিয়ে গেছে। সায়র তখনই নিজের জ্ঞান হারিয়েছিল। বিদায় প্রত্যুষী নিজের ব্যাগ থেকে মোবাইল নিয়ে প্রহরকে কল লাগায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফোনটা বন্ধ দেখায়। দরকারের সময় প্রহরের ফোন বন্ধ থাকায় সে যেন আরও বেশি অসহায় হয়ে পড়ল। প্রত্যুষী ম্যাম। হঠাৎ করে কারোটাকে প্রত্যুষীর অশ্রুসিক্ত নয়নে তাকাতে বেলালকে চিন্তিত বদনে দেখল। বেলালকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রত্যুষীর জানে পানি এলো। বেলাল তখনই সায়রকে দাঁড় করিয়ে নেয়। এরপর প্রত্যুষী আর বেলাল মিলেই বেলালের আনা গাড়িতে কোনো রকমে বসিয়ে দিয়ে রওনা হয় কাছের হসপিটালে। প্রত্যুষী ম্যাম, টেনশন নেবেন না, সায়র স্যার ঠিক হয়ে যাবে। বেলালের কথা শুনে প্রত্যুষী তবুও নিজের চিন্তিত বদন কমল না। অপারেশন থিয়েটারের লালবাতির দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে সেখানে প্রহরের আগমন ঘটল। প্রহরের সাথে স্নেহাও উপস্থিত আছে। স্নেহার আদলে আজ দুঃখের রেশ নেই, বরং কিছুটা হাসি খুশি। প্রত্যুষী প্রহরকে দেখেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। তা ভাই, উনি আমাকে বাঁচাতে গিয়ে। আর বলতে পারল না, আবারও ফুপিয়ে কান্না করে দিল। প্রহর প্রত্যুষীর মাথায় হাত বুলিয়ে, স্টপ ক্রাইং বনু, কিচ্ছু হয়নি। এতে তো তোর কোনো হাত ছিল না, তাই নিজেকে একদম দোষারোপ করবি না। কিন্তু উনি তো সুস্থ রে তা ভাই, অনেক অনেক রক্ত গিয়েছে। দেখো, আমার পুরো জামা ওনার রক্তে রঞ্জিত হয়ে আছে। প্রহর সেইভাবেই প্রত্যুষীকে সামনে এনে দাঁড় করালো। এরপর এক হাত দিয়ে প্রত্যুষীর ভেজা চোখের আদর মুছে দিল। ভাই আছি তো, কিচ্ছু হবে না সায়রের। দরকার হলে ওর জন্য পৃথিবীর সব থেকে বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করব, তবু তাকে কিচ্ছু হতে দেব না। বোন আমার, এখন কান্নাটা অফ কর। তুই তো জানিস তোর কান্না আমার সহ্য হয় না। প্রহরের মায়াসুলভ কথায় প্রত্যুষী মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বাড়ালো থিয়েটারের দিকে তাকালো। আবারও থিয়েটারের দিকে তাকালো। কিছুক্ষণ পরেই থিয়েটার থেকে বাতি সবুজ হতে প্রত্যুষীর বুকটা ধক করে উঠল। কোনো মতে নিজেকে সামলে দাঁড়ালো দরজার দিকে। অটো দরজা খুলেই ডক্টর বের হতেই, উনি এখন কেমন আছে ডাক্তার আঙ্কেল? হঠাৎ করে প্রত্যুষীর চিন্তিত বদন দেখে ডক্টর কিছুটা গম্ভীর শ্বাস ফেললেন। মাথার ইনজুরিটা কিছুটা গভীর, এখনই কিছু বলা যাচ্ছে না। ওনার জ্ঞান যদি 24 ঘন্টার মধ্যে ফেরে তবেই ফাইনাল সিচুয়েশনের ব্যাপারে নিশ্চিত হতে পারবো। ডক্টরের কথা শুনে প্রত্যুষী যেন আর নিজেকে সামলাতে পারল না। মুহূর্তের মাঝেই ঢলে পড়তে নিলেই প্রহর গিয়ে তাকে ধরে ফেলল। ড্যাম ইট! প্রহরের কথার মাঝেই স্মিহা এসে পাশে দাঁড়ালো। প্রত্যুষী তো জ্ঞান হারিয়েছে প্রহর ভাই। স্মিয়ার কথা শুনে প্রহর কোনো রিয়াক্ট করলো না, ওইভাবেই তাকে পাজাকোলা করে তুলে নিল। এরপর বিলালকে বলল,
এই দিকটা সামনে নিতে। প্রহর কথাটা বলে প্রত্যুষীকে অন্য একটি কেবিনে রাখলো। স্নেহাও প্রহরের পিছু পিছু গেল। প্রত্যুষীর হাতে ক্যানোলা লাগানো। তখন সেন্সলেস হতেই প্রহর পাগলের মতো ডক্টর ডাকতে থাকে। এই বোনটাই তার সম্বল। ওর কিছু হলে প্রহর নিজের মায়ের করা প্রমিস রাখতে পারবে না। তখনই ডক্টর এসে প্রত্যুষীকে চেক করে যায়। শরীর দুর্বল প্লাস অধিক প্যানিক করায় সেন্স হারিয়েছে। ডক্টরের কথা অনুযায়ী প্রত্যুষীকে স্যালাইন দেওয়া হয়। এর মধ্যেই শায়রকে কেবিনে শিফট করা হয়। শায়রের পরিবারের লোকেরাও তার মধ্যে উপস্থিত হয়। ডক্টর থেকে শায়রের বর্তমান পরিস্থিতির কথা শুনে তার মা বাবা কান্নায় ভেঙে পড়ে। একমাত্র ছেলে তাদের, ওর যদি কিছু হয়ে যায় তাহলে কি নিয়ে বাঁচবে তারা? প্রহর প্রত্যুষীকে আপাতত নার্সের দায়িত্বে নিয়ে শায়রের জন্য বেস্ট নিউরোসার্জন খোঁজ লাগিয়ে যায়। 1 ঘন্টার মধ্যেই একজনের আপডেট পায়, যিনি নামকরা জার্মানির ডক্টর। উনি আপাতত ইন্ডিয়াতে অবস্থান করছেন, তাই প্রহর থেকেও সহজ হয়ে পড়ল ওনাকে বাংলাদেশে আনার। সিনিয়র কয়েকজন ডক্টরের সাহায্যে 1 ঘন্টা মিটিংয়ের মাধ্যমেই সেই ডক্টরকে রাজি করানো হয় শারীরিক কেসটি দেখায়। যদি অধিক কমপ্লিকেশন পায় তাহলে ডক্টর নিজেই এসে শায়রের ট্রিটমেন্ট করবে। তবে আপাতত শায়রের জ্ঞান ফেরাটা বেশি ইম্পর্টেন্ট। একমাত্র ওর জ্ঞান ফিরলেই বর্তমান অবস্থার বিষয়ে পুরোটা বোঝা যাবে। আপাতত সেই ডক্টর কিছু ইঞ্জেকশনের নাম লিখে দিল, যা আপাতত শায়রের ট্রিটমেন্টে চলবে। সবকিছুর ব্যবস্থা করতে করতেই রাত প্রায় 8টার বেশি বেজে যায়। ইঞ্জেকশনগুলো দেওয়ায় শায়রের হালকা রেসপন্স পাওয়া যায়, এতে তাদের পজিটিভ একটা সাইন পায়। ডক্টরের সাজেশন অনুযায়ী আপাতত শায়ের বিপদ থেকে মুক্ত। মাথায় আঘাত লাগায় তার এখন ডিপ স্লিপের দরকার, বিধায় পুরো 1 দিন তাকে ঘুমের মধ্যেই রাখবে। এতে তার মাথার পুরো নার্ভগুলো যথাযথ কাজ করা ক্ষমতায় আসবে। প্রত্যুষীর জ্ঞান ফিরতেই এসব শুনে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার ভাইয়ের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে থেকে হালকা মুচকি হাসে। প্রত্যুষী হাসপাতালে থাকতে চাইলে প্রহর ঘোর নিষেধ করে দেয়। যতই হোক, মেয়ে মানুষ এভাবে বাইরে থাকাটা তার একদমই অপছন্দের। তাই একবার ধমক দিতেই প্রত্যুষী গাল ফুলিয়ে প্রহরের কথা মতো বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ল। তাদের সাথে স্নেহাও থাকে। রাতে প্রায় 11টায় রাত্রি আজ না ঘুমিয়ে জেগে আছে। সন্ধ্যা থেকে অনেকবার বই নিয়ে বসেছে, কিন্তু একটুও পড়ার মনোযোগী হতে পারল না। কোনো মতেই কোনো কিছুতে ভালো লাগছে না। আজ বাড়িতে শুধুমাত্র রুবাইদা আর রুম্পা টুম্পা আছে। প্রত্যুষী প্রহর কেউই নেই, আর না তো ওই স্নেহা মেয়েটা। রুবাইদাকে যখন প্রত্যুষীর কথা জিজ্ঞেস করে তখন রুবাইদা বলে যে সে হাসপাতালে আছে, তার কোনো এক স্যারের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনেই রাত্রির খারাপ লাগে। এরপর আর কিছু জিজ্ঞেস করেনি। আর না তো প্রহরের বিষয়ে জিজ্ঞেস করেছে, আর না তো স্নেহার বিষয়ে। কোনো কিছুই কেন যেন ভালো লাগছে না তার। ভাবনার মধ্যেই হঠাৎ করে বাইরে থেকে গাড়ির আওয়াজ শুনল। আলসি ভেঙে উঠে গিয়ে বারান্দার দিয়ে উঁকি মারল। প্রহরের গাড়ি থেকে মুহূর্তের মাঝেই রাত্রির মুখে হাসি চলে এলো। এই হাসি রেখা এতক্ষণ তার মুখে ছিল না বললেই চলে, কিন্তু সেই হাসি রেখা বেশিক্ষণ স্থায়ীও হলো না। যখন দেখলো প্রহরের গাড়ি থেকে স্নেহা নামছে, সেই সাথে প্রহরও। দুইজনকে একসাথে দেখে রাত্রির চোখের আদল ফের অশ্রুতে ভিড় করলো। আর কিছু দেখার সাহস হলো না। বারান্দা থেকে আবারও রুমে ফিরে এলো। এদিকে প্রহর নেমেই প্রত্যুষীকে ব্যাকসিট থেকে আস্তে ধীরে নামালো। এরপর ধীরে সুস্থে বাড়ির ভেতরে নিতেই রুবাইদা এসে প্রত্যুষীকে জড়িয়ে ধরল। দাদিমা, এখন কিছু জিজ্ঞেস করো না, ওর রেস্টের প্রয়োজন। অল্প কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দাও ওকে। কথাটা বলেই প্রহর যেতে নিলেই, তুই খাবি না? ইচ্ছে নেই। কথাটা বলেই আবারও যেতে নিলে কি মনে করে আবারও দাঁড়ালো। তোমার নাতবউ কোথায়? সে খেয়েছে তো? না, খাইনি এখনো। তার নাকি খিদে নেই। তার খিদে নেই আর তুমি সেটা মেনে নিলে? আরে আমি তো... রুবাইদার আর কোনো কথা কানে নিল না। সেভাবেই তাড়াতাড়ি উঠে পড়ল সে রুমের উদ্দেশ্যে। এইদিকে স্নেহা এইসব শুনে রাগের চোয়াল শক্ত করল। এরপর কোনো মতে নিজেকে কন্ট্রোল করে রুবাইদাকে শুভরাত্রি জানিয়ে সেও নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। আপাতত আজকে সারাদিনের আপডেট তার মামামকে দিতে হবে। এইদিকে প্রহর রুমের সামনে যেতে যেতেই রাত্রির কথা ভাবতে থাকলো। আজ সারাদিনেও তার বউটাকে চোখের দেখা দেখেনি। কি জানি কি করছে সারাদিন, খোঁজখবর নেবে সেই স্কোপও পায়নি। এখন দেখা যাচ্ছে ম্যাডাম একদম না খেয়েই শুয়ে পড়েছে। রুমে ঢুকেই চারিদিকে অন্ধকার দেখলো। রাত্রি শুয়ে পড়েছে ভেবেই গায়ের কোটটি খুলে একপাশে রাখলো। এরপর শার্টের বোতাম খুলতে খুলতেই ওয়াশরুমে ঢুকতে নিলেই রুমের মধ্যে আলো জ্বলতে দেখলো। হঠাৎ করে রাত্রিকে তার দিকে রাগান্বিত চাহনি নিক্ষেপ করতে দেখে কিছুটা ভ্রু কুঁচকালো। হোয়াট হ্যাপেন রাত? সারাদিন কই ছিলেন? রাত্রির হঠাৎ এরূপ কথায় প্রহর কিছুটা অবাক হলো। রাত্রি তার থেকে কৈফিয়ত চাইছে। সেটার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? প্রহরের এরূপ কথা শুনে রাত্রির যেন রাগে ফেটে পড়ল।
বেড থেকে নেমে গিয়েই প্রহরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তা দিবেন কেন? আমি কেই বা হই আপনার যে আমাকে জবাব দেবেন? স্টুপিড মার্কা কথা বলো না তো, এমনিতে ক্লান্ত লাগছে। হ্যাঁ, আমি তো স্টুপিডই। আমি স্টুপিড দেখে তো বিয়ের 2 দিন পরেই জামাই আমার পরনারীতে আসক্ত হয়ে পড়েছে। হোয়াট? এই একদম হোয়াট করবেন না তো, কি ভেবেছেন আমি কিছু জানতে পারবো না? শুনুন, আমি সব জানি। বোকা পেয়েছেন আমায়, হ্যাঁ? বোকা পেয়ে তারপর বিয়ে করে ভেবেছেন বাড়িতেও মজা নিবেন, বাইরেও মজা নিবেন? এই যে বলে না, 2 গোয়ালে মুখ দিয়ে চলা মানুষ, আপনি হচ্ছেন তেমনই একটা লোক। এখন আমার কি মনে হচ্ছে জানেন? আপনার এই সোনামাখা চরিত্রের জন্যই আপনার প্রথম বউ আপনাকে ছেড়ে চলে গেছে। বেশ হয়েছে ছেড়ে গেছে। আমিও থাকবো না আপনার সাথে। আমিও আপনার প্রথম বউয়ের মতো করেই আপনাকে ছেড়ে। রাত্রি পুরো কথাটা আর বলতে পারল না। এর মধ্যেই প্রহর নিজের সর্বশক্তি দিয়েই রাত্রির গালে থাপ্পড় বসিয়ে দিল। এভাবে থাপ্পড় মারাই রাত্রি যেন নিজের হুঁশে ফিরল। রাগের বশে কি থেকে কি বলে ফেলেছে সে। এখন প্রহর তো তার আস্ত রাখবে না। ভয়ের চোটে সে পালাতে চাইলে আর পালাতে পারল না। মুহূর্তের মাঝেই প্রহরের ভয়ানক রাগের শিকার হলো সে। যেই রাগ রাত্রিকে ভেতর থেকে কাঁপিয়ে তুলল। রাত্রি ঘরের এক কোণে জড়ো হয়ে বসে আছে। থেমে থেমে একটু পর পর কেঁপে উঠছে সে। চোখের আদুল খিচে বন্ধ করা। আশেপাশে থাকা সকল জিনিস ছড়িয়ে আছে বিভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে। প্রহরী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিকে পর্যবেক্ষণ করছে আর ঠোঁটের মাঝে সিগারেটের কুণ্ডলির ধোঁয়া নিঃসরণ করছে। সেভাবে হেঁটে গিয়ে রাত্রির সামনে দাঁড়ালো। এরপর হাঁটু কেড়ে রাত্রির সামনে বসলো। প্রহরকে নিজের সামনে অনুভব করতেই রাত্রি নিজেকে আরেকটু গুটিয়ে নিল। বড্ড বেশি পেকে গেছিস রাত, জানিস তো? পাকা জিনিসের প্রতি এই প্রহরের মধ্যে ভয়ঙ্কর ক্ষোভ জেগে ওঠে। তুই কি তবে ভয়ঙ্কর ক্ষোভের শিকার হতে চাইছিস? প্রহর কথাটা বলেই হাতের থাকা সিগারেট নিয়ে আবার মুখে দিয়ে ভেতরে টান দিয়ে ধোঁয়ার কুণ্ডলি তৈরি করলো। এরপর মুহূর্তের মাঝেই রাত্রির মাথায় হাত গলিয়ে রাত্রির মুখের অবয়বটা একদম নিজের সামনাসামনি এনেই মুখে থাকা ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে দিল। এভাবে ধোঁয়া ছড়িয়ে পড়ে রাত্রির চোখ মুখ খিচে কাশতে লাগলো। সিগারেটের ধোঁয়া এমনিতেই তার সহ্য হয় না, তার মাঝে এইভাবে কাছে ধোঁয়াটা নাই পেটের ভেতর থেকে বমিটা যেন উগড়ে আসতে চাইল, কিন্তু সেটাও পারল না প্রহরের পরের পদক্ষেপে। মুহূর্তের মাঝেই রাত্রি নিজেকে শূন্যে পেল। প্রহর রাত্রিকে কাঁধে তুলে নিয়ে ধুপধাপ পা ফেলে ওয়াশরুমের দিকে ছুটল। এরপর রাত্রিকে কাঁধ থেকে নামিয়ে দেয়ালের পাশে চেপে ধরল। রাত্রি ভয়ে যেন একদম জমিয়ে বরফ হয়ে আছে। নয়তো প্রহরকে নিজের থেকে সরাচ্ছে, আর না তো কোনো কথা বলছে। তোর কথার পরিধি ঠিক কতটা গভীর জানিস তো? নাকি সেই গভীরতা না জেনে আমার দিকে প্রশ্ন ছুড়লে? দূরে সরুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। তো তোকে কি আমি আরাম দিতে ধরেছি? আমার স্পর্শ কখনো তোকে আরাম অনুভব করিয়েছে নাকি যে এখন করাবে? প্রহরের এরূপ কথা শুনে রাত্রির চোখে মুখে অস্থিরতা ভিড় করলো। লজ্জায় রাত্রির নিজের ব্যথা ভুলে মাথা নিচু করে ফেলল। এখন বল, তোর কথার পরিধির জন্য শাস্তি পেতে প্রস্তুত তো তুই? প্রহরের কথাটা রাত্রিকে ভেতর থেকে আবারও কাঁপিয়ে তুলল। আমি কিছু ভুল তো বলিনি, তাহলে আপনি আমাকে কিসের ভিত্তিতে শাস্তি দেবেন? ভুল কিছু বলিসনি? না। আবার বল। না বলছি তো, আমি কোনো ভুল বলিনি। আপনার ঘরে বউ থাকতে আপনি কেন রেস্টুরেন্টে গিয়ে সিনথিয়া আপুর সাথে লাঞ্চ করবেন? আপনি জানেন না এভাবে একমাত্র যারা সম্পর্কে থাকে তারাই এভাবে রেস্টুরেন্টে খেতে যায়? তাহলে আমাকে কেন বলছেন আমি ভুল কিছু বলেছি? শুনুন, শাক দিয়ে মাছ ঢাকতে যাবেন না। আপনাদের মতো পুরুষ মানুষদের জন্যই না আমাদের মতো অবলা নারীদের সংসার নষ্ট হয়, বুঝে? রাত। হঠাৎ করে প্রহর চিৎকার করে কথাটা বলতেই মুহূর্তের মাঝেই রাত্রির গলাটা শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরলো। এভাবে চেপে ধরায় রাত্রি যেন ছটফট করতে থাকলো। কলেজ বাদ দিয়ে তুই রেস্টুরেন্টে কি করছিলি রাত? লাগছে আমার, ছাড়ুন। আগে আমার প্রশ্নের উত্তর দে। দেব না উত্তর? কি করবেন? আবারও মারবেন? রাত্রির সাহস নিয়ে কথা বলাই যেন ভুল হলো। প্রহর নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে রাত্রির ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট মিলিয়ে দিল। হঠাৎ করে এরূপ হওয়ায় রাত্রি ছটফট করতে থাকলো। কিন্তু প্রহর যেন আজ রাত্রির বলা কথাতে নিজেকেই যেন হারিয়ে ফেলল। রাত্রি তো তার একমাত্র বন্দিনী, যার মুখের বুলি থাকবে নরম, যার পুরো অস্তিত্বই থাকবে প্রহরের বেড়াজালে। সে কেন প্রহরকে পেরিয়ে অন্য বুলি বলবে? কেন তার বন্ধনীর মাঝে থাকবে না? সব কিছুর রাগ যেন প্রহরকে রাত্রির প্রতি মাতাল করে তুলল। ভুলে গেলেও সে রাত্রির মধ্যে থাকা সত্তার কথা। যখন নিজের হুঁশে ফিরল তখন রাত্রি নিজের সেন্সে ছিল না। প্রহর কিছুটা আলগা হাতে রাত্রি ঢলে পড়ল প্রহরের বুকে। প্রহর চোখ বুঝিয়ে নিজেকে কন্ট্রোল করলো। রাত্রির ঠোঁটে থাকা রক্তগুলো বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে নিল। এরপর সেভাবেই রাত্রিকে পাজাগোলা করে নিয়ে প্রহর বাদ চাপে বসলো। রাত্রির সেন্সলেস অবস্থায় প্রহরের বুকে পিঠ দিয়ে বসা। রাত্রির উপরিভাগে থাকা কামিজটি আপাতত অর্ধ ছেঁড়া।
সেভাবেই রাত্রিকে প্রহর হ্যান্ড শাওয়ার অন করে পুরো শরীর ধোয়াতে লাগলো। হঠাৎই এভাবে পানি পড়ায় রাত্রি কেঁপে উঠল, সঙ্গে জ্ঞানও ফিরল। নিজেকে এভাবে বাচ্চাপে দেখে রাত্রি ভোরকে সরতে নিলেই প্রহরের শক্ত হাতের বন্ধনে আবদ্ধ পেল। ডোন্ট মুভ। প্রহরের গম্ভীর আওয়াজে কথা শুনে রাত্রি আর কিছু বলেনি, কিন্তু প্রহরকে এইভাবে নিজের সাথে মিশে থাকতে দেখে কেমন যেন শিশির অনুভব হলো। হ্যান্ড শাওয়ার দিয়ে রাত্রিকে আবারও ভেজাতে থাকলেই রাত্রি চিৎকার করেই সরে গেল। পাগল হয়েছেন? এত রাতে আমায় গোসল কেন করাচ্ছেন? হঠাৎ রাত্রিকে এইভাবে সরে যেতে দেখে প্রহর ভ্রু কুঁচকে রাত্রির দিকে তাকিয়েই কথা কম বলে এদিকে এসো।